রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করেন কালকের সল্টলেকের বিজেপির অফিস থেকে। এখানে সবার উদ্দেশ্য একটাই, 2026-এর ভোট। রাজ্য সরকার ভাবছে কেন্দ্রে তৃণমূল আসুক, আর কেন্দ্র সরকার ভাবছে রাজ্যে বিজেপি আসুক, অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার সবাই করতে চাইছে। এদিন বিরোধী দলনেতা সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর দেন এবং মুখ্যমন্ত্রীরও অনেক প্রশ্নের জবাব দেন। চলুন দেখাই আপনাদের কি বক্তব্য রাখলেন। চোখ রাখুন বাংলা খবরে। বিষয়টা হচ্ছে, আমাদের বিভীষিকাময় দেশভাগের কারণে 1947 সাল থেকে অদ্যাবধি বিগত দিনে পূর্ব পাকিস্তান, আজকে বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীরা ভারতবর্ষে আশ্রয়ের জন্য আসেন এবং তার মধ্যে এই পশ্চিমবঙ্গে হিন্দু শরণার্থীদের মধ্যে মতুয়া সমাজ বা মতুয়া সম্প্রদায়ের আগত সনাতনীদের সংখ্যা একটা বিরাট সংখ্যক। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই তিনি এবং তার দল, তার সরকার মতুয়া সমাজকে ভোট ব্যাংকের চোখে দেখার কারণে নানাভাবে বিভ্রান্তির সৃষ্টির চেষ্টা করেন। এটা আজকে নয়, 2019 সাল থেকে এটা লাগাতার চালিয়ে আসছেন এবং মতুয়া ঠাকুরবাড়ির পরিবারের মধ্যেও রাজনৈতিক বিভাজন ঘটিয়ে এই সম্প্রদায় বা সনাতনীদেরকে বা মতুয়াদের দুর্বল করার চেষ্টা আমরা দেখেছি। আমরা জানি যে বিভীষিকাময় দেশভাগের আগে যখন দলে দলে অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে যারা পিছিয়ে পড়া ছিলেন তাদেরকে, যারা ইসলামিক শাসক ছিলেন বা তারা ধর্ম পরিবর্তন করার জন্য চাপ দিতেন। 1907-8 সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে মতুয়া সৃষ্টি হয় এবং 1945 সাল থেকে প্রণম্য পিয়ার ঠাকুরের নেতৃত্বে নাগরিকত্বের প্রশ্নে এক সংঘবদ্ধ দাবি এবং সংগ্রাম চালু ছিল এবং বিভিন্ন সময় পশ্চিমবঙ্গে যারা শাসন করেছেন, কখনো কংগ্রেসের সময়কাল, কখনো বামফ্রন্টের সময়কাল, তারা এদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশেও যারা ক্ষমতায় ছিলেন তারাও অনেক সময় প্রতিশ্রুতি এদের দিয়েছেন, কিন্তু কেউ পূরণ করেননি। 19 সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে সভা করতে এসে দেশের প্রধানমন্ত্রী বলে গেছিলেন যে আমরা যদি এবারে ক্ষমতায় আসি, আমরা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ, নাগরিকত্ব সংশোধনী বিল আমরা এনে আপনাদেরকে সহনাগরিক বা সমনাগরিকের মর্যাদা দেব। তিনি তার কথা রেখেছেন এবং নাগরিকত্ব দিয়েছেন। সেই সময়কালে যখন গোটা ভারতবর্ষ সিএ কে সমর্থন জানিয়েছে, কোথাও কোনো প্রতিবাদ হয়নি, প্রথম সিএ কে ক্যাকা ছি ছি বলে কলকাতার উত্তরের সিথির মোড় থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত মমতা ব্যানার্জি মিছিল করেছিলেন যে এই সিএ মানে এনআরসি, এতে মুসলিমদেরকে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়া হবে এবং যারা রয়ে যাবেন তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এবং তিনি আগুনটা লাগিয়েছিলেন। তার ফলশ্রুতিতে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের যে
হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিণতি সেই 19-এও কিন্তু মালদার শামসি থেকে মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারি এক্সপ্রেস পোড়ানো থেকে, রেল লাইন ওপড়ানো থেকে, বেলডাঙ্গা রেজিনগরের রেল স্টেশনে আগুন লাগানো থেকে, নবান্নর ঢিলছড়া দূরত্বে সাঁতরাগাছিতে লাইন দিয়ে 37টা বাস পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে উলবেড়িয়াতে ভেলোর থেকে আসা করমণ্ডল এক্সপ্রেসে পাথর বৃষ্টি থেকে শুরু করে নানা ঘটনা আপনারা দেখেছেন এবং তার ভুল বুঝানোতে তৎকালীন বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা ভুল বুঝেছিলেন। তাদেরকে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা রাস্তায় নামিয়েছিলেন। অনেক সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি, সাধারণ মানুষের অসুবিধা, পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরা, এরকম অনেক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছিল। এবং 20 সালে আপনার করোনা বা কোভিড আসার জন্য সিএএ রুল কার্যকর হলো না এবং 21-এর বিধানসভা ভোটে মুসলিম জনগোষ্ঠীকে এনআরসি সিএ কে এনআরসি বলে শতকরা 90% বেশি মুসলিম ভোটকে পকেটে পুরে উনি ক্ষমতায় এলেন। তারপরে 2024-এর 6 মার্চ সিএএ এর রুল চালু হয়ে গেল। সেদিনও উনি বিরোধিতা করেছেন, ভুল বুঝানোর চেষ্টা করেছেন এবং সেই রুলে আজকে গোটা ভারতবর্ষে ভারত সরকার এবং প্রাদেশিক সরকারের সমন্বয়ে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সিরা তারা নাগরিকত্বের মর্যাদা ভারতবর্ষে পেতে শুরু করে। অন্যান্য রাজ্যে অ্যাপ্লিকেশন গুলো 90% প্রায় রিজলভ হয়ে গেছে, সিটিজেনশিপ সার্টিফিকেট তারা পেয়েছে। এই রাজ্যের ক্ষেত্রেও প্রায় 60,000-এর অধিক দরখাস্ত আছে এবং ইতিমধ্যে 1,000-এরও বেশি তারা সার্টিফিকেট পেয়েছেন এবং প্রত্যেক দিনই শুনানির মাধ্যমে প্রক্রিয়া মেনে দ্রুত শুনানির কাজ ত্বরান্বিত হচ্ছে এবং অনেকেই পেয়ে যাবেন বা পাচ্ছেন এবং লোকের মধ্যেও ভয় কাটিয়ে লোক সিএতে অ্যাপ্লিকেশন করছে। সিএ কার্যকর হওয়ার পরে প্রমাণ হয়েছে যে এটা এনআরসি নয়, এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোনো সম্পর্ক নেই। আবার একটা ভোট আসছে, তাই আবার এনআরসির জুজু দেখাতে হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অস্ত্র হচ্ছে এসআইআর। ব্যবহার করছেন কাকে? ঠাকুর বাড়ির মধ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকা মাননীয়া শ্রীমতী মমতা বালা ঠাকুর মহোদয়া, রাজ্যসভার সাংসদ এবং তৃণমূলের একটা অংশকে। এবং এর ফলে আপনারা জানেন যে আজকে আমাদের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সাংসদ শান্তনু ঠাকুরের বাড়িতে তৃণমূলের কিছু লোক হামলা করতে গেছিল। সেই হামলাকারীদেরকে স্থানীয় মতুয়া সমাজ এবং নাগরিকরা ঠাকুরনগরে প্রতিরোধ করেছিল। সেটাকে কেন্দ্র করে মামলা তো করেছেন, গ্রেপ্তার তো করেছেন, সাথে সাথে আজকে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বাজার গরম করার চেষ্টা করেছেন। সেই কারণে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা বিশেষ করে হিন্দু শরণার্থী মতুয়াদের পাশে নরেন্দ্র মোদীজি যেভাবে দাঁড়িয়েছেন, তার কথা রেখেছেন, যেভাবে একদিকে দেশের স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী
ঠাকুরের জন্মস্থান বর্তমান বাংলাদেশের ওরাকান্ডিতে যাননি, যেখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে সেখানে প্রণাম নিবেদন করে এসেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলার গাজলে একটি কর্মসূচিতে দাঁড়িয়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে উচ্চারণ করেছেন, যে উচ্চারণ আমি করতে পারবো না, ঠাকুরদেরকে অপমান করেছেন। এই তো নরেন্দ্র মোদীজির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্মান এবং মর্যাদার প্রশ্নে মানসিকতার ভিন্নতা, এই দুটো ঘটনার মধ্য দিয়ে আমরা তুলে ধরতে পারি। তিনি বাংলাদেশের যখন হিন্দু শরণার্থীরা আক্রান্ত হয়, যখন তারা ঘর ছাড়তে বাধ্য হন, তখন এই মুখ্যমন্ত্রী মুখ থেকেও কোনো বক্তব্য বেরোয় না। আবার একইভাবে বামপন্থীরা অপারেশন সিঁদুর হলেও কেন জবাব চাই, জবাব দাও। আবার এখন মিছিল হচ্ছে সাম্রাজ্যবাদ ভেঙে দাও, কিন্তু দীপু চন্দ্র দাসের জন্য এদের মুখ থেকে কোনো আওয়াজ বেরোয় না, এটা সবাই জানে। মতুয়া সমাজ মূলত নিজেদের মতুয়া সমাজ এবং ঠাকুরদের যে তাদের দেখানো মত পথকে রক্ষা করার সাথে সাথে সনাতনকে রক্ষা করার জন্য তারা দেশ ছেড়েছেন। এমনকি বেশ কিছু, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তার এমএলএ রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী মতুয়া সম্প্রদায়ের একজন মানুষকে দিয়ে নিজের পা ধৌত করেছেন, যেটা গণতন্ত্রের পক্ষে এবং বর্তমান অবস্থার ক্ষেত্রে একটি লজ্জাজনক অবস্থান। এর বাইরেও পরম শ্রদ্ধেয় মা বড় মা বীণাপাণি দেবী, তার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মতুয়া সমাজকে এবং ঠাকুর বাড়িকে আক্রমণ করেছেন, এটা সবাই জানেন। মমতা ব্যানার্জির সিএ এর বিরোধিতা, যে সিএ তে আজকে মানুষ গিয়ে অ্যাপ্লিকেশন করছে নাগরিকত্বের জন্য, 11ই ডিসেম্বর 2020 মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই দেশে কোনো সিএ হবে না, কোনো এনআরসি হবে না। এটা বাঙালিদের বাংলা থেকে বের করে দিয়ে গুজরাট বানানোর জন্য বিজেপির একটি চক্রান্ত। যদি সিএ কার্যকর করতে দেওয়া হয়, তবে ওরা আপনার দিদিমার বয়স আর ঠাকুরদার জন্ম তারিখ জানতে চাইবে। আপনারা কি সেটা জমা দিতে পারবেন? 20 জানুয়ারি 2020 আপনারা এনআরসি নিয়ে চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি, কেউ আপনাদের অধিকার কেড়ে নিতে পারবেন না। সিএ নিয়েও চিন্তা করবেন না, বাংলায় সিএ আর এনআরসি আমি কিছুতেই হতে দেব না। এটা আদতে মতুয়া সমাজের পক্ষে বক্তব্য, না তাদের সিএ এর অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা? 10ই নভেম্বর 2022 মোদিজিকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন। 31 মার্চ 2024 সিএ হলো বৈধ নাগরিকদের বিদেশি বানানোর একটি ফান্ড, খবরদার এই পোর্টালে কেউ নাম রেজিস্ট্রেশন করবেন না। মুখ্যমন্ত্রী 12ই মার্চ 2024 এই আইনে আবেদন করলে আপনার কাস্ট সার্টিফিকেটও বাতিল হয়ে যাবে। যে 60,000 বাংলাদেশের হিন্দু শরণার্থী আবেদন করেছেন, কারোর কোনো সামাজিক প্রকল্পের সুবিধা, কাস্ট সার্টিফিকেট বা অন্যান্য কিছু বাতিল হয়েছে বা রদ হয়েছে, এর একটিও উদাহরণ কেউ দেখাতে পারবেন না। তাই মিথ্যাচার করে, বিভ্রান্ত করে আজকে মতুয়া সমাজের মধ্যে বিভাজন তৈরি করা, সনাতনী হিন্দুদেরকে দুর্বল করা, বাংলাদেশি হিন্দু শরণার্থীদেরকে ভয় পাইয়ে দেওয়া এবং ঠাকুর বাড়ির মধ্যে বিভাজন তৈরি করে রাজনীতিকে প্রবেশ করানোর মধ্য দিয়ে আজকে যে কাজগুলো করেছেন, আমরা ভারতীয় জনতা পার্টি তার তীব্র নিন্দা করি। তাই যখন মহুয়া মৈত্র বলেন
কৃষ্ণনগরের সাংসদ যে মতুয়া নমশূদ্ররা লক্ষ্মীর ভান্ডার নেওয়ার জন্য, ভাতা নেওয়ার জন্য আমাদের কাছে পৌঁছে যান কাঠের মালা পরে, এই আচার মালাকেও যেভাবে অপমান করা হয়েছে সেটাও আপনারা নিশ্চিতভাবে জানেন। তাই আমরা মনে করি এই আন্দোলন বা এই প্রতিবাদ এতে প্রকৃত মতুয়া সমাজ যুক্ত নয়। তৃণমূল কংগ্রেস পরিচালিত নির্বাচনের আগে একটি ড্রামা এবং নাটক, এবং সর্বোপরি শুধু 2014 31 ডিসেম্বরের মধ্যে আসা বাংলাদেশি হিন্দু শরণার্থীদের সিএএ এর মধ্য দিয়ে সহনাগরিকত্বের মর্যাদা নয়, যখন এখানকার পশ্চিমবঙ্গ পুলিশ হিন্দু শরণার্থী যারা 2014 সালের পরেও এসেছেন, বিশেষ করে 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশের নির্বাচিত বৈধ সরকারকে অবৈধভাবে জামাতিরা হটিয়ে যে দখল করার পরে তারা টার্গেট করেছিল হিন্দু সমাজকে। রতন মজুমদার বলে একজন সরকারি কর্মচারীকে বলা হয়েছিল ধর্ম ছাড়বে না চাকরি ছাড়বে। তিনি বাধ্য হয়েছেন ধর্ম ছাড়তে। তার নাম এখন নোটারিতে হলফনামা করে শেখ শফিউল্লাহ। আর যারা ছাড়তে চাননি ধর্ম, গীতার বাণীকে রক্ষা করতে চেয়েছেন, ধর্ম রক্ষতি রক্ষিত, তাদেরকে পশ্চিমবঙ্গের একমাত্র পুলিশ অত্যাচার করেছে। বাংলাদেশ থেকে 5ই আগস্টের পরে চলে আসা 2024-এ 85 বছরের বৃদ্ধা মা তার 45 বছরের বিবাহিত কন্যাকে নিয়ে এক কাপড়ে খালি পায়ে তারা পঞ্চগড় জেলা থেকে জলপাইগুড়ি হয়ে রায়গঞ্জে এসে উঠেছিলেন এক দুরাত্মীয়র বাড়িতে। তাকে পর্যন্ত গ্রেপ্তার করে তাকে 2 বছরের জেল দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ এফআইআর করেছে, চার্জশিট করেছে এবং দ্রুত 3 মাসের মধ্যে ট্রায়াল করিয়ে তাকে কনভিকশন করা হয়েছে। তিনি এখন রায়গঞ্জে জেলে আছেন। রানাঘাট জেলে গেলে, বারাসাত জেলে গেলে আপনারা দেখতে পাবেন কত বাংলাদেশের হিন্দু সেখানে জেলের মধ্যে আটকে আছে এই মমতা ব্যানার্জির পুলিশের এফআইআর করার জন্য। তাই বাধ্য হয়ে ভারত সরকার, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরে আরেকটা অর্ডার করে দিয়েছেন। সেটা কিন্তু পশ্চিমবঙ্গে আসা বাংলাদেশি হিন্দু শরণার্থীদেরকে মমতা ব্যানার্জির আশ্রিত, তার পোষিত পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য 31/12/2024 পর্যন্ত যারা বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য ভারতে আসবেন, তাদেরকে ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো পুলিশ তাদেরকে হয়রানি করতে পারবে না। জোর করে ডিপোর্ট, তাদের আবার ফিরিয়ে দেওয়া, পুশব্যাক করতে পারবে না। এটা নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন। তাই বাংলাদেশি হিন্দু শরণার্থীদের কাছে হিন্দুস্তান, ভারত মাতা আজকে আশ্রয় দান শুধু নয়, তাদেরকে সুরক্ষিত রাখার কাজটা যদি কেউ করে থাকেন, শুধু ওড়াকান্দিতে গিয়ে প্রণাম করা নয়, তাদেরকে 31/12/2024 পর্যন্ত সুরক্ষা প্রদানের কাজ এবং সিএএ এনে তাকে কার্যকরী করার কাজ নরেন্দ্র মোদীজির সরকারই করেছে। সবচেয়ে বড় উদাহরণ, পাহেলগামে বস্ত্র সরিয়ে হাতের তাগা দেখে কলমা পড়তে না পড়ার কারণে যে হিন্দুদের খুন করা হয়েছিল, সেই বিটান অধিকারীর স্ত্রীকে নাগরিকত্বের মর্যাদা 15 দিনের মধ্যে দিয়ে সবচেয়ে বড় উদাহরণ আজকে ভারত সরকার, বিজেপি সরকার, এনডিএ সরকার, মোদীজির সরকার প্রমাণ করেছে। সাথে সাথে আমরা কোশ্চেন নিই, তারপরে বলুন। আজকে সকালেই আপনি জ্ঞানেশ কুমারকে একটা চিঠি পাঠিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কলকাতায় ভিত্তিহীন কথাবার্তা বলেছেন। বলুন, শুনছি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নটা বলুন। চিঠি তো দিয়েছে সবাই জানে। পত্রযুদ্ধ, মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দল না, এটা তো পত্রযুদ্ধ বলবো না, এটা বিরোধী দলনেতার কাজ। 2011 সালে সিপিএম এর বিরোধী দলনেতা এগুলো করতো না। 2016 সালে কংগ্রেসের বিরোধী দলনেতা এগুলো করতো না।
এটা বিরোধী দলনেতার কাজের মধ্যে পড়ে, যে রাজ্যের লিডার অফ দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি অসত্য বলে এই সাংবিধানিক সংস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সঠিক তথ্য এবং ওনার তোলা অভিযোগগুলি খণ্ডন করার ক্ষেত্রে কিছু তথ্য দিয়ে একটি সাংবিধানিক বডি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রী মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতা। আমার কাজের পরিধির মধ্যে এটা পড়ে, তাই আমি করেছি। এবং শুধু চিঠি বা পত্রযুদ্ধ বললে হবে না, আমি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছি। যেমন মুখ্যমন্ত্রী বলেছেন কোনো প্রস্তুতি ছাড়াই এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব থাকলেও তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবারে মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো আপনি যদি দেখেন, আমি পয়েন্ট ওয়াইজ তার উত্তর আমি দিয়েছি যে ইলেকশন কমিশন অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে ট্রেনিং দিয়ে এই রাজ্য থেকেও 1000-এর বেশি বিএলও এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন। এবং ওনার সমস্যাটা হয়েছে অন্য জায়গায়। উনি আইপ্যাককে লাগিয়ে হঠাৎ করে একটা 60 বছর 62 বছরের লোককে এখন বার্থ সার্টিফিকেট দিতে চাইছেন। উনি বার্থ সার্টিফিকেটের আইন জানেন না। বার্থ সার্টিফিকেট এত বয়সে হয় না। উনি হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর আইনের বই পড়া উচিত, কান দিয়ে না দেখে চোখ দিয়ে পড়া উচিত। উনি যদি বিরোধী দলনেতাকে কোনো মেসেজ পাঠান যে কোন বইটা কোন পাতায় আছে, আমি ওনাকে সাহায্য করতে প্রস্তুত আছি। কারণ শেখার কোনো বয়স নেই, উনি আমার থেকে বড়, শেখার বয়স নেই। আমাকেও অনেক কিছু শিখতে হয়, শিখতে লজ্জা থাকাও উচিত নয়। শেখার কোনো শেষও নেই। বিহারে দেশে এসআইআর চালু হয়েছে 24শে জুন, ফেজ ওয়াইজ হচ্ছে। ফার্স্ট হয়ে গেছে বিহারে এরাই বলেছিল এই ভোটার লিস্টে লড়বো না, তারাই তো লড়েছেন। গোহারান হেরেছেন, তারপর তো মুখ বন্ধ। সুপ্রিম কোর্টে শুধু বিহারের আরজেডি নেতারা যাননি, আপনি মহুয়া মৈত্র মাননীয় সাংসদকেও পাঠিয়েছিলেন। আপনার সরকার, পশ্চিমবঙ্গ সরকার অযাচিত ভাবে পার্টি হয়েছিল। সুপ্রিম কোর্টও তো আপনাদের কথা শোনেননি। আপনি নয় ইলেকশন কমিশনকে বিজেপির দালাল বলবেন, বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের বলবেন দিল্লির বাবুদের কথাই চলে, সে বলতে আপনি পারেন। কিন্তু সুপ্রিম কোর্টে আপনি যে গেছিলেন তার পরিণতি কি হলো এটা বাংলা পশ্চিমবঙ্গে জানতে চায়। আপনি যে সমস্ত লয়ারদের দাঁড় করান সেই সব লয়ারদের 40 লাখ 50 লাখ 60 লাখ টাকা করে মুখ খুললেই দিতে হয়। আপনি কার টাকা দিয়ে তাদের পেমেন্ট করছেন? আমাদের টাকা দিয়ে। আমি বিজেপি, কে ঘোষ বিজেপি, আপনারা সাংবাদিক ছেড়ে দেন, আমরা তো নাগরিক। আমাদের তো প্রত্যেকের প্যান কার্ড আছে, ইনকাম ট্যাক্সের ফাইল আছে। সিলিং এর বাইরে গেলে এখন তো নরেন্দ্র মোদীজির সরকার 12 লাখ পর্যন্ত আপনাদের এক্সাম করে বিরাট সুবিধা করে দিয়েছে, বিরাট সুবিধা করে দিয়েছে। মধ্যবিত্তদের এটা একটা বড় মোদীজি যেটা দিয়েছেন, এটা আপনারা নিজেরা বুঝতে পারছেন ক্যালকুলেশন করে বছরে কত টাকা সেভ করছেন। অ্যান্ড ইলেকশন স্ট্যান্ড, ইটস দ্য মুড়িগঙ্গা প্যাসেজ ইজ কমপ্লিট अंडर द इनलैंड वाटरवेज। ये नेशनल वाटरवेज है, ये इंटरनेशनल वहां से बांग्लादेश से होते हुए सब जो शिप, जो कार्गो शिप, उसका वो पैसेज है। मेरा साथ सेंट्रल दोनों मिनिस्टर का, कैबिनेट मिनिस्टर का, एमओएस का साथ बात हुआ है। स्टेट गवर्नमेंट की ओर से एनओसी का प्रेयर ही नहीं किया है। हमारी स्टेट का जो वाटरवेज का है और सेंट्रल इंटरनेशनल सब है, सब
पूरा उसका अलग अलग लिस्ट है। ये जो मुड़ीगंगा पैसेज है ये तो इंटरनेशनल आप कार्गो जाता है, लेकिन ये आता है देश की इनलैंड वाटरवेज जातीय जलपथ के अंदर। एनओसी नहीं लिया, उसमें लैंड एक्विजिशन नहीं हुआ, आपका डीपीआर आरएफपी नहीं हुआ, डिजाइन नहीं हुआ। पिछले साल का जो बजट हुआ था उसमें ओनली 100 करोड़ सैंक्शन प्रोविजन था 100 करोड़ का लैंड एक्विजिशन के लिए। आज 1700 करोड़ का उन्होंने शिलान्यास कर दिया, जिसका वर्क ऑर्डर भी नहीं है, टेंडर भी नहीं हुआ है, डिजाइन भी नहीं हुआ है, लैंड एक्विजिशन भी नहीं है, आईओआई का आपका एनओसी भी नहीं है। इट्स ए ग्रेट फ्रॉड। इट्स ए जनता का साथ, जनता को पूरा ये जो चुनाव आ रहा है ये झूठा आश्वासन देने का काम और मीडिया ट्रेल करने का काम कर रहा है। तो खींच मेरी फोटो, इसके अलावा इसमें कोई जमीनी हकीकत नहीं है। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।